28 জুলাই মঙ্গলবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে রেডিও স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। সরকারি সেবায় হয়রানি নয়, মধ্যম আয়ের দেশ গড়তে কাজ করুন, ডিসি সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। সংশোধন হচ্ছে দুদক আইন, ঘুষ লেনদেনের সময় হাতে নাতে গ্রেপ্তার করা ক্ষমতা হারাচ্ছে কমিশন। ছাত্রলীগের সহিংসতায় 3 সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যার বিচারে অগ্রগতি নেই। কনডেন্সেট রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার, পরিশোধন ক্ষমতার চেয়ে মজুদ বেড়ে যাওয়াই এর কারণ। এপিজে আব্দুল কালামকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, 7 দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে ভারত। সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সব ধরনের ভয়ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 3 দিনের সম্মেলন উদ্বোধন করে এসব নির্দেশনা দেন শেখ হাসিনা। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মত বিনিময়ের সুযোগ সৃষ্টি করতেই এই সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, তৃণমূল সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়ন এবং জনগণ ও সরকারের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে জেলা প্রশাসন। তাই রুটিন কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের কল্যাণে নতুন নতুন উপায় ও কৌশল খুঁজে বের করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা দিন বদলের সনদ দিয়েছিলাম 2008 নির্বাচনে এবং 2014 নির্বাচনে। আমরা 2041কে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য স্থির করেছি। ইতিমধ্যে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা পেয়েছি, এটা সত্য, কিন্তু আমরা চাই যে আরও দ্রুত কাজ করে দেশকে উন্নত করে আমরা যেন মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পারি। 2021-এর আগে যেন আমরা তা অর্জন করতে পারি, সেই লক্ষ্য নিয়েই সকলকে কাজ করতে হবে। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তাদের আরো স্বচ্ছতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। 21টি পয়েন্ট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো যেন মানসম্পন্নভাবে বাস্তবায়িত হয় সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে। সকল প্রকার ভয়ভীত প্রলোভনের ঊর্ধ্বে থেকে আইনের আওতায় থেকে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্র তথা জনগণের স্বার্থ সংরক্ষণ হবে আপনাদের মূল লক্ষ্য। সেবার মনোভাব নিয়ে সত্য ন্যায়ের পথে অবিচল থাকলে আপনাদের পক্ষে যথাযথভাবে দায়িত্ব পালন করা সম্ভব হবে। সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে কোনোভাবেই হয়রানি বা বঞ্চনার শিকার না হন সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। কারণ একটা মনে রাখতে হবে যে আমাদের রাজনীতি জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য। সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করছি। 2, নারী ও শিশু নির্যাতন এবং পাচার, মাদকদ্রব্যের অপব্যবহার, যৌতুক ও ইভটিজিং এবং বাল্যবিবাহ রোধ, এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে হবে। কক্সবাজার সহ উপকূলীয় এলাকাগুলোতে মানব ও মাদক পাচার বন্ধে আরও কঠোর হতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে বগুড়া রাজশাহী সিলেট থেকে যোগ দিচ্ছেন সচেতন নাগরিক কমিটির সভাপতি বজলুল করিম বাহার, সুশাসনের জন্য নাগরিক সুজনের সমন্বয়কারী সুব্রত কুমার পাল এবং মদন মোহন কলেজের অধ্যক্ষ ডক্টর আবুল ফতে ফাত্তা। আমি জনাব বজলুল করিম বাহার আপনার কাছে জানতে চাইবো যে চলতি সপ্তাহে বগুড়া থেকে আমাদের একটি প্রতিবেদনে এই কথা বলা হয়েছে যে টিআর কাবিখা সহ সরকারের বিভিন্ন প্রকল্পে বরাদ্দকৃত চাল, গম বা নগদ টাকা কাজ না করে প্রভাবশালীদের কেউ কেউ ভাগ বাটোয়ারা করে নিচ্ছেন। এইসব ক্ষেত্রে স্বচ্ছতা প্রতিষ্ঠায় জেলা প্রশাসকদের কি ভূমিকা পালন করা আছে বলে আপনি মনে করছেন জনাব বাহার? ধন্যবাদ আপনাকে। আমরাও সংবাদপত্রের মাধ্যমে বিভিন্নভাবে এই খবরটা আমরা জেনেছি এবং অবগত হয়েছি। এখানে মূলত জনপ্রশাসন এমন একটা জায়গা যেখানে জেলা প্রশাসনের একটা ভূমিকা থাকে, যেখানে অন্তর্মুখী ভূমিকা বাদ দিয়ে বহির্মুখী একটা ভূমিকা যেখানে এখানে মানে প্রত্যয় সাধারণ মানুষের জন্য প্রত্যয়ী হয়ে ওঠে যে না, আমরা সব ধরনের যে অনাসৃষ্টি, সুশাসন, জবাবদিহিতা এবং ন্যায় বিচার আমরা পাবো। সেই ক্ষেত্রে এখানে যদি সেইরকম একটা সমন্বয় গড়ে ওঠে তাহলে অবশ্য বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এই ন্যক্কারজনক পরিস্থিতি থেকে আমাদের জেলা এবং আমাদের জনগণ মুক্তি পাবে বলে আমি মনে করি আর কি। জনাব বাহার, আপনার
বগুড়া জেলার অভিজ্ঞতা থেকে কি এরকম মনে করার কারণ আছে? আপনি যে জেলা প্রশাসনের কথা বলছিলেন, সেই জেলা প্রশাসন কি রাজনৈতিকভাবে কোনো বিশেষ দল গোষ্ঠী মতের দ্বারা নিয়ন্ত্রিত বা মত দ্বারা প্রভাবিত, এরকম মনে হয়, নাকি তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছেন? এটা সঙ্গত একটা প্রশ্ন। তবে স্বাভাবিকভাবে এই সঙ্গত প্রশ্নের উত্তর এইভাবে দেওয়া যেতে পারে যে কোনো কোনো ক্ষেত্রে নমনীয়তা থাকলেও মানে সাধারণত জেলা প্রশাসনে একটা নির্ভীক ভূমিকা থাকে এবং তারা স্বাধীনভাবে কাজ করার যে প্রবণতা যদি তাদের মধ্যে থাকে তাহলে করতে পারেন বলে আমি মনে করি। এখানে ব্যক্তিত্বের উপর নির্ভর করে, এখানে স্বাধীন চিন্তা একটা মনোবৃত্তির উপর নির্ভর করে। এই মনোবৃত্তি যদি সঠিকভাবে থাকে তাহলে আমার মনে হয় না যে এই যে ব্যত্যয় যেগুলো ঘটায় সেখান থেকে নিজেকে মুক্ত করা সম্ভব বলে আমি মনে করি। জনাব বজলুল করিম বাহার, আপনাকে ধন্যবাদ। আমরা রাজশাহী থেকে সুব্রত কুমার পাল আপনার সাথে কথা বলছি। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে জেলায় জেলায় এক ধরনের টানা পোড়েন দেখা দিয়েছে, আমাদের কাছে বিভিন্নভাবে এই খবরগুলো আসছে। এই ভারসাম্যহীনতা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ঘাটতি তৈরি করছে কিনা, নাকি এই টানা পোড়েনটি একটি স্বাভাবিক প্রক্রিয়ারই একটি অংশ? জনাব সুব্রত কুমার পাল। ধন্যবাদ। আসলে আপনি যে প্রশ্ন করছেন যে জেলা প্রশাসন এবং জেলা প্রশাসক এবং আইন শৃঙ্খলা বাহিনী, যে বিশেষ করে আমি এসপি মহোদয়ের কথা যদি বলি, তাহলে অবশ্যই সেখানে একটি সংকট দেখা দেয়। কারণ আমরা জানি যে সুশাসনের পূর্ব আইনের শাসন এবং প্রত্যেকটি নাগরিক তার আইনের শাসনের মধ্যে থাকবে, তার ন্যায্যতা থাকবে। এবং এই জায়গায় যদি জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের মধ্যে যদি সমন্বয়হীনতা থাকে, তাহলে কিন্তু এই যে সংকট সুশাসনের ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। এবং জনাব সুব্রত কুমার পাল, আপনাকে ধন্যবাদ। আমি মদন মোহন কলেজের অধ্যক্ষ ডক্টর আবুল ফতে ফাত্তা, আপনার কাছে জানতে চাইবো যে আমলা নয় দেশপ্রেমিক হয়ে কাজ করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমলাতন্ত্রের প্যাচ থেকে আমরা আসলে কতটা মুক্ত হতে পেরেছি, জেলা পর্যায়ের অবস্থা কি, আপনি যদি সিলেটের পরিপ্রেক্ষিত থেকে আপনি এটি বলেন। জনাব আবুল ফতে ফাত্তা। ধন্যবাদ। আমার তো মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান রেখেছেন জেলা প্রশাসকদের উদ্দেশ্যে, তিনি তার কমিটমেন্টটাকে এই আহ্বানটি রেখেছেন। তিনি জনগণের প্রতি দায়বদ্ধ। আমরা মনে করি যে দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে দলেরই থাকুন না কেন, জনগণের প্রতি তার যে গভীর আস্থা আছে, জনগণের যে বিশ্বাস এবং ম্যান্ডেট নিয়ে তিনি ক্ষমতায় আছেন, সেই প্রতীতি থেকে তিনি জেলা প্রশাসকদের এই আহ্বান জানাতেই পারেন যে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে আইনের প্রতি আস্থাশীল থেকে তারা জনগণের স্বার্থে কাজ করে যাবেন। এবং এই বিষয়টা সবসময় নির্ভর করে যে প্রধানমন্ত্রী যে আহ্বানটি রেখেছেন, সংশ্লিষ্ট জেলা প্রশাসক তার ব্যক্তিত্ব, তার জনগণের প্রতি কমিটমেন্ট, সরকারের প্রতি আস্থা, সবকিছু মিলিয়ে তিনি যদি মনে করেন যে না, তার উপর যে আরো। ডক্টর ফাত্তা, আমরা যেটি জানতে চাইছিলাম যে সিলেটে আমলাতান্ত্রিক প্যাচ আছে কিনা এবং সেইটি কোনোভাবে জেলা প্রশাসকের স্বাভাবিক কার্যক্রমকে কোনোভাবে ব্যাহত, প্রভাবিত বা নিয়ন্ত্রিত করছে কিনা, আপনি কি মনে করছেন ডক্টর ফাত্তা? ধন্যবাদ। আমি করি যে আমলাতান্ত্রিক যে প্রভাব বলয়, এটা শুধু আজকের দিনের নয়, দীর্ঘদিনের হতে পারে। ব্রিটিশ আমল থেকে যদি আমরা সেটা পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে কোনো না কোনোভাবে এর একটা প্রভাব আছে। তবে জেলা প্রশাসক হিসেবে যিনি থাকেন তার ব্যক্তি প্রজ্ঞা অনেক ক্ষেত্রে এই সব কিছু ছাপিয়ে উঠতে পারে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান রেখেছেন, সেই আহ্বানে তিনি অনেকটাই সম্পৃক্ত হতে পারেন। তার ব্যক্তিত্ব, তার প্রতিভা এবং তার প্রজ্ঞা অনেক ক্ষেত্রেই রাজনৈতিক যে প্রভাব আছে, সেই রাজনৈতিক প্রভাবটাকে কাটিয়ে তিনি হয়তো জনগণের স্বার্থে কাজ করতে পারেন, জনপ্রতিনিধিদের সঙ্গে একাট্টা হয়। এবং এই ক্ষেত্রে যেটা বলছেন যে আপনি আমলাতান্ত্রিক প্রভাব কতটা সিলেটে বিরাজিত, আমি তো মনে করি যে বিগত দিনে যেটা আমরা লক্ষ্য করেছি যে জেলা প্রশাসকরা বিগত দিনে জনগণের প্রতিনিধি যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে কাজ করার চেষ্টা করেছেন। এবং মাঝে মধ্যে যে সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী তার নির্দেশনা
অনুসারে অনেক ক্ষেত্রে আপনার বক্তব্য পরিষ্কার ডক্টর ফাতা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সুব্রত কুমার পাল এবং ধন্যবাদ বজলুল করিম বাহার। এই স্পিক একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর।